কথাটা শুনলে প্রথমেই যে কথাটা মাথায় আসে নাটক, মঞ্চ, লাইট। থিয়েটার কোনো অহেতুক সময় কাটানোর জায়গা নয়। থিয়েটার এলোমেলো আড্ডাখানা নয়। থিয়েটার মানে একটা সাধনা, থিয়েটার মানে জীবনধারা। প্রাচীন, নবীন, বৃক্ষের মতো, কখনো সাক্ষী, কখনো আশ্রয়, কখনো নন্দন। আজকে আমরা সেই থিয়েটার নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার অরূপ মিত্র। অরূপবাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে যে বিষয়টা জানতে চাইবো, এই যে থিয়েটারে আসা কিভাবে? আমার সেই অর্থে বলতে গেলে আমার মামা বাড়ি আসামে। আমার মামা বাড়ির নিজেদের একটি যাত্রা দল ছিল এবং ছুটিতে যে সময় যেতাম আমার মনে আছে সেই বাড়ির উঠোনে যাত্রার মহলা হতো। থিয়েটার বোধহয় ওই সময় থেকে আমার ভেতরে ঢুকে গেছে। ৭৬ সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি, প্রথম স্কুলে থাকাকালীন ২৫শে বৈশাখের অনুষ্ঠানে একটি নাটক হয় রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা। সেটা দিয়ে আমার থিয়েটার শুরু হলো এবং তারপর স্কুলে থাকাকালীন গোটা স্কুল জীবন ধরেই পরবর্তীতে স্কুলে যে নাটকগুলি হতো, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন প্রশান্ত সেনগুপ্ত, আমরা কাজলবাবু বলতাম, তার হাত ধরে আমার থিয়েটারের জার্নি শুরু হয় এবং ১৯৮০ সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম। তারপরই আমাদের একটু সিনিয়র দাদারা এবং আমরা মিলে একটি নাটকের দল তৈরি করি, ব্যতিক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আমার এই থিয়েটার এই ৮০ সাল থেকেই শুরু হয়ে যায়। এই হচ্ছে আমার থিয়েটারে আসবার গল্প। এই যে ছোট থেকে আজকের দিন পর্যন্ত থিয়েটারের জার্নি কেমন ছিল? থিয়েটারের জার্নি আসলে আমাদের এই অঞ্চল সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে থিয়েটার আমরা যারা করি, আমরা তো আসলে কোথাও একটা আনন্দ পাওয়ার জন্য করি। ইংরেজিতে থিয়েটারের একটি অসাধারণ নাম আছে, সেটা হচ্ছে প্লে। তার মানে এটাও এক ধরনের খেলা। সেই খেলাটা শুরু হয়েছিল আজ থেকে আমার জীবনে ৪৮ বছর আগে। ৪৮ বছর আমার থিয়েটারের সঙ্গে বসবাস হয়ে গেছে। আর সেইটা করতে গিয়ে যেটা হয়েছে, নানা রকম মজার অভিজ্ঞতা হয়েছে। কখনো কখনো, সব সময় হয় না এটা, কখনো কখনো কিছু কিছু নাটকে কাজ করতে গিয়ে অদ্ভুত কিছু অনুভূতি হয়েছে। এইভাবেই গেছে আর কি ৪৮ বছর। বললেন যে নানা রকম অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের একটু জানান। থিয়েটারের কিছু কিছু অভিজ্ঞতা, মঞ্চের উপরে এমন কিছু অভিজ্ঞতা হয় যেটা দর্শক অনেক সময় টের পান না, কিন্তু আমরা টের পাই এবং সেটা পরে সেগুলির লেগ পুলিং হয়। বলছি, সালটা এক্ষুনি আর মনে নেই, বাদল সরকারের ৩০ শতাব্দী নাটক করছি, আমারই পরিচালনায় হচ্ছে। তো ওর যে মুখ্য দুটি চরিত্র, শরৎ এবং সাধন, আমি করছি শরৎ এবং আমার আর এক বন্ধু করছে সাধন। এই দুটো চরিত্রের এই নাটকটি হচ্ছে পরমাণু অস্ত্র এবং পরমাণু যুদ্ধ নিয়ে, মূলত হিরোশিমা নাগাসাকিকে সামনে রেখে। আমি যে চরিত্রটি করছি সে চরিত্রটি এই হিরোশিমা নাগাসাকি, তার পূর্ব এবং পরবর্তী, এটা নিয়ে সবটাই জানে। আর আমার সেই বন্ধুটি যে চরিত্রটি করছে সাধন, তাকে জানানোর মধ্য দিয়ে এইটা মানে দর্শক জানে আর কি, এইভাবে চলে। আর বিভিন্ন সেই সময়কার বিভিন্ন নানা ধরনের চরিত্রগুলি তার মধ্যে মধ্যে আসে। তো একটি চরিত্র ওই নাটকে ছিল যে যেদিন হিরোশিমাতে বোমা পড়ে সেদিন সে লোকটি হিরোশিমায় ছিল,
হিরোশিমা থেকে পালায় লোকটি, এবং পালিয়ে ওর নিজের শহর হচ্ছে নাগাসাকি। নাগাসাকিতে যেদিন পৌঁছে সেদিন নাগাসাকিতে বোমা পড়ে, এবং দুটো বোমা পড়ার পরও লোকটি বেঁচে যায় এবং লোকটি পাগল হয়ে যায়। সেই চরিত্রটি মঞ্চে আসবে তার আগে তার ইন্ট্রোডাকশন চলছে। আমার একটি সংলাপ ছিল যে এই একটা লোক দুটো বোমার হাত থেকে এইভাবে বেঁচেছে, এরকম ঘটনা খুব একটা নেই। কিভাবে যে কেন আমার সেই বন্ধুটি পট করে, সংলাপটা ছিলই না, পট করে না না এরকম ঘটনা তো আরো অনেক ঘটেছে। এইবারে আমি কয়েকটার হিসেবে কিরকম বেকায়দায় পড়ে গেছি, তারপর যাই হোক সামাল দিলাম। এরকম নানা রকম ঘটনা, মজার ঘটনা ঘটে। আর থিয়েটার করতে গিয়ে আমি মানুষ হিসেবে অনেক বেশি পাল্টেছি। কখনো কখনো কোনো কোনো নাটকের কিছু কিছু চরিত্র আমাকে মানুষ হিসেবে অনেক ভালোভাবে শেপ আপ করেছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কিভাবে একজন মানুষ আরেকটু ভালো মানুষ হয়ে উঠতে পারে। সেটা আমাকে থিয়েটার শিখিয়েছে। এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। থিয়েটার না করলে পরে ব্যক্তি মানুষ হিসেবে আমার অনেক অপূর্ণতা থাকতো। এখনো প্রচুর অপূর্ণতা আছে, কিন্তু প্রচুর অপূর্ণতা আমাকে সারিয়ে তুলতে সাহায্য করেছে থিয়েটার। আমি বেশ কয়েক বছর আগে একটি নাটক, আর্কিমিডিসের মৃত্যু বলে একটি নাটক করতাম। তাতে আর্কিমিডিসের একটি সংলাপ ছিল, একটা সত্যের জন্য নতজানু হয়ে কতদিন অপেক্ষা করতে হয় তুমি জানো গেলান। এই সংলাপটা অন্তপক্ষে আমাকে এই যে সত্যের জন্য যে অপেক্ষা করতে হয় এবং নতজানু হয়ে অপেক্ষা করতে হয়, এইটা আমাকে ব্যক্তি মানুষ হিসেবে অনেকখানি পাল্টে দিচ্ছে। একটি সংলাপ, এইটা হয় থিয়েটারে। মানুষের অন্তপক্ষে যারা দেখেন তাদের কতখানি উত্তরণ হয় আমি জানি না, কিন্তু আমরা যারা থিয়েটার করি তাদের কোথাও একটা উত্তরণ হয়। থিয়েটার করতে গেলে কি কি প্রশিক্ষণ সবার প্রথমে নেওয়া প্রয়োজন? শরীর তৈরি করতে হয়, গলা তৈরি করতে হয়, অসম্ভব পড়াশোনা করতে হয়। সৌমিত্রকে কোনো একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন অভিনেতার কি কি জানা উচিত। সৌমিত্র বলেছিলেন মানুষ যা যা জানে। তার কারণ শুধু অভিনেতা হিসেবেই একটা চরিত্র যখন আমাদের করতে হয়, তার ইতিহাস, ভূগোল সমস্তটা আমাকে জানতে হয়। কনস্টান্তিন স্তানিস্লাভস্কি মস্কো আর্ট থিয়েটারে যে অভিনেতারা আসবে, তাদের শিক্ষার্থী অভিনেতারা, তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের একটা প্রসেস তৈরি করেছিলেন। তাদের কোনো একটা নাটক দিয়ে দেওয়া হতো, পড়বার পরে সেই নাটকে কোনো একটা খুব ছোট চরিত্র, হয়তো 2 মিনিটের জন্য মঞ্চে আসবে, সেই চরিত্রের ডিটেলটা সেই শিক্ষার্থী অভিনেতাকে লিখতে হতো। ডিটেল বলতে এমনকি সে কি খায় নেই, গোটা নাটকে নেই। সে রাতে ঘুমোলে তার নাক ডাকে কি ডাকে না, আচ্ছা সে যদি পারফিউম ব্যবহার করে তার কোন পারফিউমটা পছন্দ, এইরকম ডিটেল তার শিক্ষার্থীদের লিখতে হতো। ওটা অ্যাডমিশন টেস্টের পার্ট ছিল। ফলে এই যে মানুষের জানার জগৎ, এবং সেটা ফিজিক্যাল জগৎও বটে, তার
মেন্টাল জগতও বটে। মানুষের জানার গোটা জগৎটার যত বেশি একজন থিয়েটার কর্মী শিখবে, তত বেশি সে অভিনেতা হিসেবে, নাটকের কর্মী হিসেবে অনেক বেশি এগিয়ে যাবে। কখনো এই থিয়েটার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন? খুব একটা বাধা আমার পাইনি, বাধার গল্পটা খুব একটা ছিল না। কারণ আমরা জানি আমাদের আগে আমাদের সিনিয়র এ শহরেরই অনেক থিয়েটার কর্মীকে নানা রকম বাধা, বিশেষ করে রাজনৈতিক বাধা, হ্যাঁ, সেগুলি পেতে হয়েছে। আমি এখনো পর্যন্ত সেরকম কোনো বাধার সামনে পড়িনি। একজন ভালো নাট্যকার হওয়ার জন্য কি করতে লাগে, কি করা উচিত একজন ভালো দক্ষ প্রতিষ্ঠিত নাট্যকার হওয়ার জন্য? অসম্ভব পরিশ্রম, অসম্ভব পরিশ্রম। আমরা জানি, আমরা তো সেই অর্থে খুব দক্ষ নই, এবং আমাদের এই অঞ্চলে যেটা অসুবিধা সেটা হচ্ছে আমাদের এখানকার নাট্যকর্মীরা প্রায় সকলেই স্বশিক্ষিত। হ্যাঁ, যে প্রপার প্রসেসের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে একজন দক্ষ অভিনেতা, দক্ষ পরিচালক তৈরি হয়ে ওঠে, সে প্রশিক্ষণের প্রায় কোনো ব্যবস্থা আমাদের এখানে নেই। আমি দীর্ঘকাল ধরে নাটক পরিচালনা করছি। তারপর একটা সময় কালিয়াগঞ্জের একটি দলে একটি নাটকে অভিনয় করবার জন্য আমাকে ডাকলো। গেলাম। যিনি পরিচালক তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা গ্র্যাজুয়েট পার্থ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ব্রেক্টের ককেসিয়ান চক সার্কেলের বাদল সরকারের একটি রূপান্তর গণ্ডি, সেই নাটকে কাজ করলাম। এবং তার সঙ্গে কাজ করে তারপর আমি বুঝলাম যে আমি পরিচালনা ব্যাপারটাই জানি না। প্রথম উপলব্ধি আমার এইটা, যে একটা নাটকের পরিচালকের আদতে কি কাজ করতে হয় সেইটা প্রথম তার কাছ থেকে শিখলাম। তার আগে পর্যন্ত আমার ধারণাই ছিল না। অথচ তখন অলরেডি আমার প্রায় বছর 25 থিয়েটারে কাজ করা হয়ে গেছে। আমি অন্ততপক্ষে 10-12টা নাটক পরিচালনা করে ফেলেছি। কিন্তু ততদিন পর্যন্ত আমি জানতামই না যে পরিচালনা কাকে বলে। তো এই শিক্ষাটা খুব জরুরি। আমাদের দেশে বেশ কিছু ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, কিন্তু তার মোট আসন সংখ্যা খুব কম। সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেটা দিল্লিতে আছে, একটা অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকের মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানো হয়, সেটাও ভালো। তবে সেটাতে প্র্যাকটিক্যালের থেকে থিওরিটিক্যাল একটু বেশি জোর দেওয়া হয়। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যেরকম প্র্যাকটিক্যালের পোর্শনটা বেশি, আর এটাতে থিওরিটিক্যালের পোর্শনটা একটু বেশি। এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার সবচেয়ে বেশি জোর দেওয়া হয় শরীর নির্মাণে। অভিনেতার শরীর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা হয়তো জানেন, বাংলা থিয়েটারের বিখ্যাত পরিচালক শম্ভু মিত্র একটা বয়সের পর থিয়েটার ছেড়ে দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন থিয়েটার ছেড়েছেন। ওনার বক্তব্য ছিল যে আমার শরীর আর থিয়েটার করবার মতন নেই। তারপরে উনি আরও প্রায় 30-35 বছর বেঁচেছেন, কিন্তু উনি আর থিয়েটার করেননি। অর্থাৎ শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আসলে অভিনেতার শরীরটা হচ্ছে, ধরুন একটি মানুষ সেতার বাজান, সেই সেতারের যে যন্ত্রটা, সেই যন্ত্রটা হচ্ছে অভিনেতার শরীর। সেই শরীরের মধ্যে তার কণ্ঠস্বরটাও আছে। এবার সেটা যদি ঠিক করে টিউন না করা থাকে, সেই সেতারটা যদি আপনি রবিশঙ্করের হাতেও তুলে দেন, রবিশঙ্কর বাজানোর পরেও সঠিক সুরটা বাজবে না। এই যে টিউন করাটা, এই টিউন করাটা অত্যন্ত জরুরি। আমি আমার শরীরটাকে ঠিক কিভাবে ব্যবহার করব,
আমার মস্তিষ্ক হচ্ছে সেই যন্ত্রী, রবিশঙ্কর হচ্ছেন আমার মস্তিষ্ক। আমার মস্তিষ্ক আমাকে বললো যে তুমি বাপু এইখানটায় না একেবারে এক পায়ের বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে তোমাকে দাঁড়াতে হবে, আমার মস্তিষ্ক বলছে। আমার ফিটনেস যদি এই এক পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ানোর মতন না হয় আমি পারবো না। ফলে আমার মস্তিষ্ক আমাকে বলছে যে তোমার এইটা করা উচিত, কিন্তু আমার শরীর যদি সেইভাবে টিউন করা না থাকে তাহলে পরে তো আমি সেটা পারবো না। আমার কণ্ঠস্বর যদি সেভাবে টিউন করা না থাকে, সবচেয়ে নিচের স্কেলে গিয়ে আমার সেই কণ্ঠস্বর আমার শেষ সারির দর্শক পর্যন্ত পৌঁছতে হবে। সেইভাবে যদি টিউন করা না থাকে তাহলে পরে আমি পারবো না। আমার কোনো একটা জায়গায় যদি মনে হয়, আমার কোনো একটা চরিত্র যদি দাবি করে যে এই জায়গাটায় একটা গান গাইতে হবে, আমার গলায় সুর নেই, আমি পারবো না। বহু নাটকে আমরা দেখেছি যে রেকর্ডেড গান দিয়ে অভিনেতার এই খামতি মেটানো হয়, কিন্তু যে অভিনেতা মঞ্চের উপর স্বচ্ছন্দে গান গাইতে পারেন, সুরে গান গাইতে পারেন, সে অভিনেতার জড়ি আলাদা। সবটাই এই সবটা মিলিয়ে এইটাকে খুব টিউন করতে হয়। আমরা আরো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব থিয়েটার নিয়ে। তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টা নিয়ে আবার ফিরবো। অল্প একটা বিষয় জানতে চাইবো। আমরা দেখেছি আপনি যেমন শুরুতে বলছিলেন যে আগে থিয়েটারের রমরমা ছিল, থিয়েটার মানুষজন দেখতো, এখন যত দিন যাচ্ছে থিয়েটারে সেই রমরমাটা কমে যাচ্ছে, কারণ কি? আমি বিশ্বাস করি না। যখন প্রথম ফিল্ম এলো না, তখনও একটা কথা হয়েছিল যে মানুষ আর থিয়েটার দেখবে না, ফিল্ম দেখবে। তারপরও মানুষ থিয়েটার দেখেছে, এখনো মানুষ থিয়েটার দেখে। সে থিয়েটারটাকে ভালো থিয়েটার হতে হবে। আজকে মজাটা হচ্ছে যে আজকে আমি ঘরে আমার বিছানায় শুয়ে বা সোফায় কাত হয়ে বসে আঙুলের চাপে 132টা চ্যানেল, তাতে 1 বছরের শিশু থেকে 101 বছরের বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের বিনোদনের বন্দোবস্ত আছে। সেটা ছাড়িয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে একটা লোককে থিয়েটার হলে নিয়ে যেতে গেলে পরে থিয়েটারকে আরো বেশি ইকুইপড হতে হবে। যে থিয়েটারটা এই ইকুইপড হয়েছে সে থিয়েটার লোকে দেখছে। খারাপ জিনিস, আপনি যদি বাজারে যান, বাজারে গিয়ে মাছ বাজারে একটা খারাপ মাছ আর একটা ভালো মাছ, আপনি কোন মাছটা নেবেন? অবশ্যই ভালো মাছটা নেবেন। ঠিক সেরকম ভাবেই যদি থিয়েটারটা ভালো হয় তাহলে পরে লোক যাচ্ছে। অর্থাৎ থিয়েটার ভালো হলে তার মান কখনো না। সবচেয়ে বড় কথা কি, আমরা না টাচ করতে চাই। আচ্ছা, এই যে টিভিতে খেলা হয়, টিভিতে আমরা যে খেলা দেখি, আমাদের তো ক্রিকেট খুব পছন্দের। গ্যালারিতে এত মানুষ কি করতে যায়? টিভিতে যতগুলি অ্যাঙ্গেল থেকে ছবি তুলে যত সুন্দরভাবে খেলা দেখানো হয়, মাঠে অত ভালোভাবে খেলা দেখা যায় না। আমি নিজে ক্রিকেট মাঠে গিয়ে দেখেছি, ওই যে বলটা ফেললো, বলটা যে কোন দিক দিয়ে গেল, হ্যাঁ, তারপরে ব্যাটসম্যান মারলো, এটা প্রায় কিছু দেখা যায় না। এবং মানুষ যতটা দূরে থাকে ওই বলের যা সাইজ, তাতে ভালো করে দেখা যায় না। টিভিতে দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দরভাবে দেখা যায়। তারপরও এত মানুষ মাঠে যায় কেন? সামনে থেকে কোথাও মানুষ একটা জ্যান্ত জিনিসকে টাচ করতে চায়। আমরা টিভিতে দেখি বা সিনেমার পর্দায় যা দেখি সেটাকে আমরা টাচ করতে পারি না, থিয়েটারে টাচ করতে পারি। এই জন্য মানুষ থিয়েটারে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, থিয়েটার প্রতিদিন পাল্টায়। একটা সিনেমা হয়ে গেলে পরে, সিনেমাটা বাজারে আসবার পরে সেই সিনেমাটা বদলানোর কিছু থাকে না। একটা থিয়েটার কিন্তু আজকে যে শোটা হচ্ছে, কালকে শোটা সেম শো নয়, কোথাও না কোথাও কিছু না কিছু ছোট্ট বদল হয়ে গেছে। এটা চলতেই থাকে, ফলে এটা জ্যান্ত। নদীর মাছ আর বাজারের যে মাছটা আছে,
নদীর মাছটা সবসময় জ্যান্ত, এটা থিয়েটার। আর বাজারের মাছটা হচ্ছে অন্য যে মাধ্যমগুলিতে আমরা পাই। ফলে ওই জ্যান্তটার প্রতি আমাদের একটা উৎসাহ থাকবে। আচ্ছা, সিনেমা জগতের নেপোটিজম থিয়েটারে কতটা ইফেক্টিভ? আমি প্রথমত নেপোটিজমের কথাটাতেই বিশ্বাস করি না। আমরা দেখেছি সিনেমা জগতেও স্টার কিড বিশেষ করে যাদের ক্ষমতা নেই তারা ফাইনালি একটা স্টার্ট পেয়েছে ভালো, কিন্তু তারপরে হারিয়ে গেছে। আমরা যখন কম বয়সী ছিলাম, তোমাদের থেকেও কম বয়সী, রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব প্রথম ছবিটা একদম হই হই করে চলল। কটা ছবি করেছেন কুমার গৌরব সারা জীবনে? ফলে নেপোটিজম দিয়ে কিছু হয় না, বরং থিয়েটারের নামী মানুষদের পরিবারের যে ছেলে মেয়েরা তারা খুব অল্প বয়স থেকে থিয়েটারের সঙ্গে আছে। আমি একটা হাতের সামনের উদাহরণ দিই। কৌশিক সেনকে আপনারা চেনেন? কৌশিক সেনের বাবা শ্যামল সেন এবং মা চিত্রা সেন দুজনেই থিয়েটারের মানুষ, এবং কৌশিক সেনের প্রথম পরিচালনার নাটকটি আমি দেখেছি যদুবংশ। কৌশিক কিন্তু প্রথম কাজটা থেকেই বেশ বেশ ভালো। কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন প্রথম মঞ্চে আসে, তখন ওর বয়স হচ্ছে 2.5 বছর। সেলিম আল দিনের নাটক প্রাচ্যতে 2.5 বছর বয়সে ঋদ্ধি প্রথম অভিনয় করেছিল। ঋদ্ধিকে কি আপনি খারাপ অভিনেতা বলবেন? ফলে নেপোটিজম এই জায়গাটাতে আমি খুব একটা বিশ্বাস করি না। আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে পরে আপনি 2 দিন 4 দিন সুযোগ পাবেন, কিন্তু তারপরে আর কিছু হবে না। ক্ষমতা থাকলে পরে আপনি থাকতে পারবেন। আর থিয়েটার যেহেতু খুব অর্থকরী জায়গা নয়, ফলে যে আসে সে ভালোবেসেই আসে, ভালোবাসা না থাকলে পরে আসে না, এইটুকু আমি বলতে পারি। একেবারে, তার মানে থিয়েটার এই নেপোটিজমের যে বিষয়টা, দক্ষতা থাকলে কখনোই নেপোটিজমকে টপকে গিয়ে নিজেকে টিকিয়ে রাখা যায়। শাহরুখ খানকে কোন কোন নেপোটিজম দিয়ে আসতে হয়েছে? আসতে হয়নি। তাহলে পরে এইগুলি খুব একটা নয়। দক্ষতাটা গুরুত্বপূর্ণ, এবং খানিকটা আমি বলবো যে খানিকটা মানুষের লাক ফ্যাক্টরও কাজ করে, এগুলি থাকে। আর আজকে তো অন্তপক্ষে হিন্দি ছবির ক্ষেত্রে আমি দেখেছি যে এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বেরিয়ে আসা যথেষ্ট শক্তিশালী অভিনেতারা দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর আমি জানি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় সুযোগ পাওয়া, কোনো নেপোটিজম দিয়ে ওখানে সুযোগ পাওয়া যায় না। একদম একদম গোটা ভারতবর্ষ থেকে প্রতি বছর 20টা হীরা ওরা বেছে তোলে, এবং তারপর 4 বছর ধরে কাটে। আমি ওদের অ্যাডমিশন প্রসেস আমি জানি। ফলে এগুলি কোনো গপ্পই নয়। তোমার ধক থাকলে তুমি আছো, তোমার ধক না থাকলে তুমি নেই। তোমাকে যতই তোলার চেষ্টা করা হোক, কোনো নেপোটিজম তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। শুনেছি আপনি শিক্ষকতা করেন, সেক্ষেত্রে এই শিক্ষকতার সঙ্গে এই থিয়েটারটাকে কিভাবে ধরে রেখেছেন? আমার ছাত্রদের কাছে আমি খুব জনপ্রিয়। একদম প্রি প্রাইমারির ছাত্রছাত্রীদের আমি যেদিন ক্লাস নিতে ঢুকি, আমি ওদের পড়াই কম, গল্প বলি বেশি। থিয়েটার করি বলে আমার কণ্ঠস্বরের নানা রকম ভ্যারিয়েশন তৈরি করতে পারি। এই সমস্ত করে তাদের যখন গল্প বলি একদম, এবং আমি ক্লাসে ঢুকলে পরেই আঁকড়ে ধরে, মাস্টারমশাই গল্প বলে। এটা আমার কাজে লাগে। আর থিয়েটার করতে গেলে পরে খানিকটা মনস্তত্ত্ব বুঝতেই হয়, ফলে ছাত্রদের মনস্তত্ত্ব এইটা আমার কাজে লাগে। এই পর্যন্তই বলা যায় আর কি।
এটা কথায় আছে যে থিয়েটার যে ভেঙে পড়ছে, আপনি প্রথমে বললেন যে এটাতে আপনি বিশ্বাসী নন। আমি বিশ্বাসী করি না। তাও আমি বলছি যে এখনকার দিনে দেখা যায় সেভাবে থিয়েটারের মধ্যে একটা রাজনীতি কোথাও এফেক্ট করছে। রাজনীতিটা কি কারণ থিয়েটার ভেঙে পড়ার জন্য? না না, ঠিক উল্টোটা। যেটা আজকে বাংলা থিয়েটারের ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলা থিয়েটারের খানিকটা অধঃপতন হয়েছে, তার অন্যতম কারণ বাংলা থিয়েটার থেকে রাজনীতির লোপাট হয়ে যাচ্ছে। থিয়েটার একটি আদ্যন্ত রাজনৈতিক শিল্প। শুধু থিয়েটার না, যে কোনো শিল্পই আসলে একটি আদ্যন্ত রাজনৈতিক ঘটনা। আপনি যখন সেখান থেকে রাজনীতিটাকে সরিয়ে নিতে যাবেন, সেটা দুর্বল হবে। যে কোনো শিল্প, একটি মানুষ একটি ল্যান্ডস্কেপ আঁকছেন, এমনকি তারও রাজনীতি আছে। রাজনীতি ছাড়া শিল্প হয় না। কি কি পদক্ষেপ নিলে এই যে মানুষের মধ্যে একটা মিথ তৈরি হয়েছে যে থিয়েটার রমরমা কমে গেছে, কি কি পদক্ষেপ নিলে আবার ঘুরে দাঁড়ানো যাবে থিয়েটারের জগতে? অন্তপক্ষে ভারতীয় থিয়েটারের ক্ষেত্রে কিন্তু আমি প্রথমত আপনার এই কথাটা সমর্থনই করছি না। আর তারপরে যদি বলি যে আমাদের মফস্বলের থিয়েটারে আমরা যারা থিয়েটার করি, আমরা খুব অশিক্ষিত হয়ে আছি। শিক্ষিত হওয়াটা খুব জরুরি। এবং আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে আমি আসলে কেন থিয়েটার করি এটা বোঝা। যারা নামী থিয়েটার পার্সোনালিটি, তাদের কাছে এগুলি খুব পরিষ্কার এবং তারা যথেষ্ট শিক্ষা নিয়ে থিয়েটার করছেন। আমাদের এই শহরে, আমি দীর্ঘদিন ধরে এই শহরে থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, বেশিরভাগ নাট্যকর্মী অসম্ভব অশিক্ষিত। এই কথাটা বলার জন্য কালকে আমি রাস্তাঘাটে আমার নাট্যকর্মী বন্ধুদের হাতে মারধর খেতে পারি, কিন্তু এটা খুব সত্য। একদম পড়াশোনা করেন না, এবং ওই যে বললাম যে টিউনড হওয়া, ফিজিক্যালি টিউনড হওয়া, মেন্টালি টিউনড হওয়া, এই কাজটা করেন না। ফলে আমাদের এখানকার থিয়েটার অনেক পিছিয়ে আছে। আমরা এখানকার থিয়েটার দিয়ে যদি বাংলা থিয়েটারের হিসাব করি বা ভারতীয় থিয়েটারের হিসাব করি, সেটা ঠিক হবে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা কথা বলছিলাম থিয়েটার নিয়ে। আজকে আমাদের বিশেষ অতিথি ছিলেন অরূপ মিত্র। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব বিশেষ অতিথির অনুষ্ঠানে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। অন্যান্য প্রোগ্রামের জন্য অবশ্যই নজর রাখবেন ট্রাইব টিভি বাংলাতে। নমস্কার।